নমস্কার, আমি প্রত্যুষ। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ইটস স্টোরি টাইম। আজ আপনারা শুনবেন আমাদের চ্যানেলের প্রথম নিবেদন, প্রেমেন্দ্র মিত্রের লেখা গোয়েন্দা গল্প পরাশরের স্বর। আজকের গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত ৩৬ বছরের সেরা চিলড্রেন্স ডিটেকটিভ এই বইটি থেকে। আজকের গল্পের প্রধান চরিত্রে ও গল্পের সূত্রধার আমি প্রত্যুষ, অন্যান্য চরিত্রে সুস্মিতা। আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। শুরু হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের পরাশরের স্বর। গাড়িটা একটু লেটে যাচ্ছে, বেশি নয়, সামান্য ৫-১০ মিনিট। লাসালগাঁও ছেড়েছে রাত ২:২২-এ, আরও মিনিট ১০ আগে ছাড়বার কথা। তবে এটুকু দেরি ধর্তব্যই নয়, কিছু দূরের মধ্যেই এটুকু অনায়াসে মেক আপ করে নেবে। স্পিড যতদূর তোলবার ইতিমধ্যেই প্রায় তুলে ফেলেছে। অন্ধকারে একটা টিমটিমে আলোর ছোট স্টেশন ঝড়ের মতো পার হয়ে গেল। স্টেশনটা উগাউন নিশ্চয়। সমস্ত শরীরের ভেতর দিয়ে একটা যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল চৌধুরীর। এরকম একটা ব্যাপারের মোকাবিলা জীবনেই প্রথমবার নয়, অনেকবারই এ ধরনের পরীক্ষা দিতে হয়েছে। তবু এবারের যে ঘটনার জন্য প্রস্তুত হয়েছে, আগেকার সব কিছু থেকে তা যে আলাদা জাতের, সে বিষয়ে সন্দেহই নেই। চাকার আওয়াজের ক্ষণিক পরিবর্তনের সঙ্গে ছোট স্টেশনটা একটা চমক দিয়ে দূরে মিলিয়ে যাওয়ার পরই মাথার ভেতরকার অ্যালার্ম ঘড়িটা যেন বেজে উঠে সজাগ করে দিল। এবার তৈরি হও, এরপর ৪টে স্টেশনে গাড়ি আর ধরবে না। অন্তত ৪৫ মিনিটের একটানা দৌড়। সে দৌড়ে নিফাদ আর অদ্ভুত নামের কাশবে শুকেনে স্টেশন দুটো পার হওয়ার পরই চৌধুরী কামরাটার উপর একবার চোখ বুলিয়ে নিল। ঘুমোবার নীল আলোর বাল্বটা ছাড়া আর সবই নেভানো। তার নিজের বার্থের রিডিং লাইটটাও সে খানিক আগেই নিভিয়ে দিয়েছে। তা দিক, চোখটা অভ্যস্ত হয়ে যাওয়ার দরুন এই নীল আলোতেই বেশ দেখতে পাচ্ছে। ৪ বার্থের কামরা। ইঞ্জিন মুখো নিচের বার্থটা তার। নিচের অন্য বার্থটায় একজন ইউরোপিয়ান মহিলা ঘুমের মধ্যে গায়ের কম্বল ফেলে বেশ অসম্বৃতাভাবেই শুয়ে আছেন। মহিলার ঠিক ওপরের বার্থে তার স্বামীও গভীর ঘুমে অচেতন। তিনি উপুর হয়ে শুয়ে আছেন। ওপরে বাঁক থেকে তার বাঁ হাতটা নিচে ঝুলে পড়েছে। ঘরের মৃদু নীল আলোতে সেই লোমশ হাতটা বেশ দেখা যাচ্ছে। লোমশ, বেশ সবল সুপুষ্ট হাত। তাতে যে রিস্টওয়াচটি বাঁধা, তাতে অতি চ্যাপ্টা গরম দেখে সেটা নিহাত সস্তা জিনিস নয় বলেই মনে হয়। হাতটির মধ্যে সবচেয়ে যা দৃষ্টি আকর্ষণ করে তা হলো তার রং। রংটা রীতিমতো কালো। রিস্টওয়াচের চামড়ার ব্যান্ডটা তাতে যেন ফিকে হিসেবে বেমানান। নিচের বার্থের মহিলা খাঁটি পাশ্চাত্য মহিলা কিনা চৌধুরী ঠিক জানে না। কামরাটার গায়ে লাগানো রিজার্ভেশন কামরার নোটিশটা থেকে দম্পতির নাম মিস্টার মিসেস হটন বলেই জেনেছিল। হটন নাম হলেই অবশ্য ইউরোপীয় হয় না। তা হন বা না হন, ভদ্রমহিলা রীতিমতো সোনালি চুল, নীল চোখ, ফিকে গোলাপি রঙের ব্লন্ড। চুলটা আজকালকার কায়দায় যদি বা ছাপানো হয়, চোখের তারা, গায়ের রং নিশ্চয়ই তা নয়। ভদ্রমহিলা যেমন একেবারে বিশুদ্ধ ব্লন্ড, ভদ্রলোক চেহারায় তেমনি তার বিপরীত। চোখ মুখের গড়নে অমন সুপুরুষ না হলে তাকে কাফরি ভাবা যেত, কিন্তু নাক, চোখ, মুখ সত্যি যেন কোষ্ঠী পাথরের খোদাই মূর্তি। তাই তাকে ভারতীয় শুধু নয়,
দক্ষিণ ভারতীয় বলেই চৌধুরী ধরেই নিয়েছিল। চৌধুরী নিজের গাড়িতে উঠেছিল জলগাঁওয়ে। রিজার্ভেশন স্লিপে তখন সবকটা নাম পড়ে নিয়েছিল। নিজের নামটা ভুল লেখা দেখে মজাও পেয়েছিল। মিস্টার ও মিসেস হটন আর তার নিজের নাম বাদে আর কোনো নাম অবশ্য সে স্লিপে ছিল না তখন। তার ঠিক ওপরের চতুর্থ বাঙ্কটি তখনও খালিই ছিল। সে বার্থের যাত্রী এসেছিল পচরাতে রাত 10টার পর। আধ ময়লা শার্ট প্যান্টের অবস্থা, আর তার সঙ্গে তোবড়ানো রংচটা কালো টিনের তোরঙ্গটা দেখে লোকটাকে ঠিক প্রথম শ্রেণীর কামরায় ওঠার উপযুক্ত বলে মনে হয়নি। এক মাথা এলোমেলো রুক্ষ চুল আর রোগাটে মুখে অন্তত দুদিনের না কামানো দাড়ি দেখে সে ধারণাটা আরও দৃঢ়ই হয়েছিল। লোকটা বোধহয় ট্রেনে আর কোথাও জায়গা না পেয়ে রাতটা একটু শুয়ে কাটাবার প্রয়োজনে নিরুপায় হয়ে ফার্স্ট ক্লাসের টিকিটটা চোখ কান বুজে কিনে ফেলেছে। টিনের ট্যাঙ্কটা ঠেলে ঠুলে শীতের তলায় ঢুকিয়ে দিয়েই শুধু হাতের ফোলিও ব্যাগটা মাথায় দিয়ে যেরকম তাড়াতাড়ি সে ওপরের বাঙ্কে উঠে খালি গদির ওপরে শুয়ে পড়েছিল, তাতে সে অনুমানেরই সমর্থন পাওয়া গিয়েছিল। বাথরুমে যাওয়ার জন্য করিডোরে বেরিয়ে চৌধুরী একসময় রিজার্ভেশন স্লিপের নতুন নামটা দেখে আসতে ভুল করেনি। লোকটার মালপত্র আর চেহারা পোশাকের মতো নামটাও যেন হা ঘরে মার্কা। দরজার হাতলে ঝোলানো রিজার্ভেশন কার্ডটায় লেখা মিস্টার এস পেরিস। পেরিস আবার কি পদবি? খানদানি কোনো ছোঁয়া উচ্চারণে আছে বলে মনে হয় না। পেরিস যখন এসে কামরায় ঢোকে তখন হটনরা স্বামী স্ত্রী দুজনেই যে যার বার্থে শুয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে। চৌধুরী নিজেও তখন বাঁকটা টেনে চওড়া করে তার উপর হোলডলটা খুলে বিছানা পেতে কম্বলটা গায়ে টেনে শায়িত অবস্থায় বই পড়ছে। বইটা পড়বার ছলেই সামনে রেখে তার আড়াল দিয়ে পেরিসকে যতটা সম্ভব লক্ষ্য করার চেষ্টা করছিল চৌধুরী। সময় অবশ্য বেশি পায়নি। পেরিস যেন যত তাড়াতাড়ি সম্ভব নিজের বাঙ্কে উঠে শোবার জন্য ব্যাকুল। কামরায় আর কি আছে সে লক্ষ্যই করেনি। আর আলাপের চেষ্টা দূরে থাক, একবার কারুর দিকে চেয়েও দেখেনি। উৎসাহ ভরে আলাপ করেছিল হটনরা। চৌধুরী কুলির মাথায় সুটকেস আর হোলডল নিয়ে যখন কামরায় ঢুকছিল তখন তাদের শোবার আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। দুই বাঙ্কের ওপরেই পায়ের দিকে পাট করে রেখেছে পরিপাটি করে পাতা বিছানা। এতক্ষণ কামরা খালি পাওয়া গিয়েছিল বলে দুজনের রাত্রিবাসও বোধহয় এইখানেই পার হয়ে গেছে। মিস্টার হটনের গায়ে মিহি পিনস্ট্রাইপ পাজামা স্যুট আর মিসেস হটনের নাইট গাউন। মিসেস হটন সুন্দরী শুধু নয়, শৌখিনতায় সে রীতিমতো আধুনিক, তা তার রাতের পোশাক দেখেই বোঝা যায়। আর একটু মিহি হলে তা বোধহয় মাকড়সার জালের সঙ্গে পাল্লা দিতে পারত। চৌধুরী ঢোকবার সঙ্গে সঙ্গে মিস্টার হটনের সম্ভাষণে চমকে উঠেছিল। নমস্তে মিস্টার চৌধুরী। 10টা এখনো হয়নি, সুতরাং গুড ইভিনিংও বোধহয় বলা যায়। কি? চৌধুরী একটু থতমত খেয়ে গুড ইভিনিং বলেই প্রতি সম্ভাষণ করেছিলেন। মিসেস হটনের এবার জল তরঙ্গ গোছের হাসি শোনা গিয়েছিল। হেসে স্বামীকেই বলেছিল, উনি ওনার নামটা তোমার মুখে শুনে হয়তো ভরকে গেছে। রহস্যটা আমাকে বুঝিয়ে দাও জোসেফ। জোসেফ তাই বুঝিয়ে দিয়েছিল। ট্রেনে যেতে হলে কামরার রিজার্ভেশন স্লিপের নামগুলো আমরা আগেই পড়ে নিই, আর চেষ্টা করি সেই নাম থেকে সহযাত্রী বা যাত্রীদের চেহারা চরিত্র আন্দাজ করতে। আমরা ছাড়া কামরায় আর একজন মাত্র যাচ্ছেন জেনে সত্যি একটু খুশি হয়েছিলাম, কিন্তু নামটা আমাদের বেশ একটু অস্বস্তি জাগিয়েছিল, স্বীকার করছি। চৌধুরী হাঁ করে দাঁড়িয়ে থেকে জোসেফ হটন সাহেবের ভাষণ অবশ্য শোনেনি। কুলিকে দিয়ে সুটকেসটা বাঙ্কের নিচে রাখিয়ে হোলডলটা তার ওপর খোলবার পর ভাড়া দিয়ে তাকে বিদায় করতেই বেশ একটু প্রচ্ছন্ন কৌতুকের সঙ্গেই স্বামী স্ত্রীর কথাগুলো শুনছিল। ট্রেনে এ ধরনের সহযাত্রী পাওয়ার ভাগ্য এর আগে তার সত্যি হয়নি।
স্বামী স্ত্রী দুজনেই তখন উৎসাহ ভরে চাপা নুতোর গা পয়ের ধরনে তাদের কথা বলে যাচ্ছে। লরা, মানে আমার স্ত্রী তো রীতিমতো ভয়ই পেয়েছিল। জোসেফ হটন তার ওপরের বাঙ্কে গায়ে দেবার কম্বলটা পাট করে রাখতে রাখতে বলে গিয়েছিলেন। ও একেবারে ধরেই নিয়েছিল চৌধুরী মানি খিটখিটে বদমেজাজের বুড়ো মিলিটারি ম্যান। হ্যাঁ, মুখ গোঁপ দাড়ি। গোপজোড়া হলেও আমার আপত্তি ছিল না। স্ত্রীকে থামিয়ে বলেছিল জোসেফ। মামার ভয় হয়েছিল চৌধুরী মানি এমন জাদ্রেল ভঙ্গি কেউ হবে যার কাছে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অকর্মণ্যতার ফিরিস্তি আর নিন্দে শুনতে শুনতে সারা রাত ঘুমোবার অবকাশটুকুই পাবো না। তাছাড়া লরা নিজের বাঙ্কে উঠে বসার সময় সুগঠিত লবণী ধবল পা দুটির অনেকখানি আচমকা দেখিয়ে ফেলে। তারপর যেন সেই নিরাবরণতা খেয়ালই না করে স্বামীর কথায় বাধা দিয়ে বলেছিল, এইসব জঙ্গি বুড়োদের মন বড় গোঁড়া আর সংকীর্ণ হয়। মেয়েদের পোশাক আশাক সম্বন্ধে এদের মতামতটা সেকেলে মুখে কিছু না বলুক, আমায় কত না ঘৃণায় ভুল কোচকানো সইতে হয়, এই ছিল আমার ভয়। শুধু ভুরু কোচকানো বলছো কেন? জোসেফ হটন নিজের ওপরের বাঙ্কে উঠে পা ঝুলিয়ে বলেছিল, ওই ভুরু কোচকানোর পেছনে লোভের চোরাচাউনিও থাকতো। আহ, তুমি বড় অসভ্য জোসেফ। যাক, ভাগ্য ভালো, আমাদের গণনা ভুলই হয়েছে। আমরা এমন চমৎকার সহযাত্রী পেয়েছি। আচ্ছা, গুড নাইট মিস্টার চৌধুরী। আমি আবার বড্ড ঘুম কাতুরে, এখনই শুয়ে পড়ছি বলে কিছু মনে করবেন না। আর হ্যাঁ, অনুগ্রহ করে কামরার আলোটা নিভিয়ে নাইট বাল্বটা যদি জ্বালিয়ে দেন, জোসেফের আবার এটা মনে থাকে না। চৌধুরী অনুরোধটা রাখতে দেরি করেন। জোরালো আলোটা নিভিয়ে মৃদু আলোর নীল সুইচটা টিপে দিয়ে নিজের নিজের বাঙ্কে এসে শোবার ব্যবস্থা করেছে। ওপর থেকে জোসেফও তখন গুড নাইট জানিয়ে দিল। স্বামী স্ত্রীর কাছ থেকে শেষ সম্ভাষণ। দুজনে যেন সুইচ টেপা বাতির মতোই এক মুহূর্তে একেবারে ঘুমের রাজ্যের অন্ধকারে ডুবে গিয়েছে। তাদের দুজনেরই নিশ্চিন্ত ঘুমই আরো অস্থির করে তুলেছে চৌধুরীকে। ট্রেনের চাকার কর্কশ ঘরঘরের সঙ্গে যখন তার হৃৎপিণ্ডে উত্তেজনা উদ্বেগের পাল্লা চলছে, তখন এদের এই নিশ্চিন্ত ঘুম যেন সহ্য করতে পারছেন না চৌধুরী। কিন্তু এদের আর অপরাধী কি? চৌধুরী যার জন্য সমস্ত শরীর ও মনে টান টান হয়ে আছেন, এরা স্বামী স্ত্রী তো তার কিছুই জানেন না, জানবার তাদের কোনো উপায়ও নেই। এই কামরায় আর কেউ না উঠলে চৌধুরী খুশিই হতো, কিন্তু কেমন যেন প্রথম থেকে সে বুঝতে পেরেছিল এই কামরায় কোনো বার্থ শেষ পর্যন্ত খালি থাকলে সে ব্যাপারের জন্য এমনভাবে সে নিজেকে তৈরি করার চেষ্টা করছে তা ঘটা বুঝি অসম্ভব। গাড়ির চাকার আওয়াজের একটা দ্রুত পরিবর্তন। বেশ খানিকক্ষণ ধরেই শব্দটা ভিন্ন স্বরে বাঁধা রইল। নিভাদ পার হয়ে যাচ্ছে নিশ্চয়। এরপরে আর মিনিট 15 বাদেই আসবে সুকেনে। তারপরই যা ঘটবার ঘটবে। অন্য 3 বার্থে 3 জনই ঘুমে একেবারে বেহুশ। ওপরের বার্থে মিস্টার পেরিস ঘুমোবার বদলে মটকা মেরে পড়েও থাকতে পারে। চোখে তো কিছু দেখতে পাচ্ছে না, অনেকক্ষণ ধরে নড়াচড়ার শব্দ কিছু পায়নি, এই যা। হোলডলের ওপরের দিকে ফ্ল্যাশের তলাটা একবার হাতড়ে নিল চৌধুরী। হ্যাঁ, জিনিসগুলো ঠিক যথাস্থানেই আছে। হঠাৎ একটা কথা মনে হওয়ায় একটু ব্যস্ত হয়ে উঠে বসতে হলো চৌধুরীকে। হাত ঘড়িটা দেখল, পরে স্টেশনটা আসতে আর বড় জোর 9-10 মিনিট। এখন যদি হটনদের জাগিয়ে দেয় কি হবে তাহলে? জাগাতে পারে না এমন কোনো স্পষ্ট নির্দেশ তো তার ওপর নেই। জাগিয়ে অবশ্য কি বলবে সেটাই হলো মস্ত সমস্যা। হঠাৎ নিশুত রাত্রে ট্রেনের কামরায় শুধুমাত্র 2-5 মিনিটের পরিচয় হওয়া অজানা ঘুমন্ত সহযাত্রী দুজনকে কি বলে ডেকে তুলবে? উঠুন, শিগগিরই উঠুন বলে চেঁচাবে কি?
তাদের তো অমন করে ঘুম ভাঙালে খেপে উঠবার কথা। খেপে যদি বা না যায়, বিপদটা কি তারা জানতে চাইবে, কি বলবে তখন? সত্যি কথাটা বলতে পারবে কি? বললেও তারা কি বিশ্বাস করবে? অন্তত তার নিজের পরিচয়টা তখন জানতে চাইবে নিশ্চয়ই। এরকম একটা আজগুবি ভয় দেখাবার কি অধিকার তার আছে সেটা জানতে চাওয়া তাদের পক্ষে এই অবস্থা একান্তই স্বাভাবিক। নিজের সত্যিকারের পরিচয় সে তো কোনো মতেই দিতে পারবে না। বিপদটা যথার্থ কি তাও বলা যে তার পক্ষে সম্ভব সেটা নয়। ভাষাভাবে একটু আভাস দিতে গেলেও যে মুশকিলে পড়বে সে। মনে মনে বলার কথাগুলো কোনো মতে সাজাবার চেষ্টা করে দেখেছে সে একবার। চেঁচিয়ে ডেকে হটন দম্পতিকে জানাতে গেলে হয়তো ওপরের বাঙ্কে পেরিসও জেগে উঠবে। হয়তো কেন, নিশ্চয়ই। সে যে ঘুমিয়েছে তাই তো বিশ্বাস হয় না। মটকা মেরে পড়েও আছে বোধহয়। তার চেঁচামেচিতে জেগে ওঠার ভান করবে। তা যাই করুক সে, চৌধুরীকে তখন পেরিসকে অগ্রাহ্য করেই যা বলবার বেপরোয়াভাবে বলে যেতে হবে। তাড়াতাড়ি এই কটা কথাই সে তখন বলতে পারে। শুনুন, রাগ করবেন না, আপনাদের না জাগিয়ে উপায় ছিল না। আর কয়েক মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর ব্যাপার ঘটতে চলেছে। অন্তত ঘটার পুরো সম্ভাবনা আছে বলেই মনে হয়। আর 2-4 মিনিটের মধ্যেই একটা স্টেশন আমরা পার হয়ে যাব। তারপরেই আসবে একটা টানেল, খুব লম্বা দীর্ঘ টানেল। না, তার বলাটা অত্যন্ত দীর্ঘ হয়ে যাচ্ছে। কাউকে আচমকা ধর্মড় করে জাগিয়ে এমন গদাই লস্করি কৈফিয়ত দেওয়া যায় না। আরও সংক্ষেপে বলতে হবে। শুনুন, একটা টানেল আসছে। সেই টানেলে গাড়ি ঢোকার পর ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটতে পারে। এর আগে কয়েকবার হয়েছে। আপনারা জেগে তৈরি থাকুন, আমিও তৈরি আছি। না না না, এ কৈফিয়ত ঠিক হবে না। ভয়ঙ্কর বিপদটা কি ধরনের, টানেলে গাড়ি ঢোকবার পর কি বিভীষিকা সেখানে অপেক্ষা করে থাকতে পারে, তা একটুখানি বুঝতে না দিলে নয়। কিন্তু বোঝাবে কি? সে নিজেই ঠিকমতো এখনো বুঝেছে কি? সে যা বুঝেছে তা তো প্রায় অলৌকিক, ভৌতিক, আজগুবি ব্যাপার। তার প্রতিকারের জন্য তৈরি থাকা যায়, তা কাউকে বলা যায় না। এই টানেল সম্বন্ধে একটা জরুরি গুপ্ত রিপোর্ট তাদের দপ্তরে পৌঁছে গিয়েছে। রিপোর্টের মতে ব্যাপারটা অদ্ভুত, অবিশ্বাস্য ও অত্যন্ত জরুরি। অবিলম্বে কোনো লোককে তদন্তে যেন পাঠানো হয়। তদন্তটা জানিয়ে হবে তা একদম ধোঁয়াটে ব্যাপার। তার সাক্ষ্য প্রমাণ নেই বললেই হয়। যা আছে তাও নির্ভরযোগ্য নয়। এবছর শীতকাল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 3 বার এই লাইনে, এই টানেলের মধ্যে অদ্ভুত কটা দুর্ঘটনা ঘটে গেছে। ঘটে গেছে প্রথম শ্রেণীর যাত্রীদের মধ্যে। টানেলটা বেশ লম্বা, প্রায় মিনিট 15 লাগে সেটা পার হতে। এই টানেল পার হবার সময় গত নভেম্বর থেকে বর্তমান জানুয়ারির মধ্যে 3বার 3টি মৃতদেহ টানেলের মধ্যে রেল লাইনের ধারে ক্ষত বিক্ষত, রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। মৃতদেহ 3টি পরীক্ষা করে দেখা গেছে যে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দেহটাকে কেউ ট্রেনের বাইরে ছুঁড়ে দিয়েছে। তারপর টানেলের দেওয়ালে লেগে সেটা লাইনের ধারেই কোথাও পড়েছে। এই ভয়ঙ্কর হত্যার ব্যাপারে সবচেয়ে আশ্চর্য কথা হলো এই যে খুন যারা হয়েছেন তাদের মধ্যে 3 জনই মহিলা এবং 3 জনই প্রথম শ্রেণীর যাত্রী। খবরের কাগজের লোকের দৃষ্টি থেকে কোনো মতে ব্যাপারটা এখনো আড়াল করে রাখা হয়েছে, কিন্তু আর তা পারা যাবে কিনা সন্দেহ। সেই বিশ্রী হইচই শুরু হওয়ার আগে রেল থেকে আরম্ভ করে পুলিশের সমস্ত বিভাগ কিন্তু উঠে পড়ে লেগেছে এই খুনের রহস্যের সমাধান করতে। ঘটনা দুটো যাদের অজানা নয়, তাদের কারুর মধ্যেই ব্যাপারটা ভৌতিক বলে কেমন একটা সন্দেহ যেন দেখা দিয়েছে। রেল, গোয়েন্দা, পুলিশ
চেষ্টার কিছু ত্রুটিই রাখছে না। প্রতিদিন ওই লাইনের সবকটি ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় সাদা পোশাকের পাহারা তো যাচ্ছেই, সেই সঙ্গে প্রথম শ্রেণীর কম্পার্টমেন্টগুলির যাত্রীর তালিকাও সযত্নে পরীক্ষা করে দেখা হচ্ছে। এসব সাবধানতা ছাড়াও গোয়েন্দা বিভাগের যোগ্য একজনকে প্রত্যেকটি রাত্রি ট্রেনে পাঠাবার ব্যবস্থাও সম্প্রতি হয়েছে। চৌধুরীর আগে আর একজন তার সহকর্মী এই গোপন পাহারাদারি করে গেছে। সেদিন অবশ্য কিছুই ঘটেনি। চৌধুরীর বেলাতেও কিছু যে ঘটবে এমন কথা জোর করে বলা যায় না। তবু কিছু ঘটুক না ঘটুক, তটস্থ তো থাকতেই হবে সমানে। আর যাদের জন্য এই উৎকণ্ঠিত অস্থিরতা, তাদের আগে থাকতে কিছু জানানো যাবে না। তার বদলে চৌধুরীকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সজাগ হয়ে থাকতে হবে। কিছু একটা ঘটলে বিদ্যুতের বেগে যেন সাড়া দিতে পারে। ও কি, আবার চাকার শব্দ বদলে গেল? তার মানে কাজবে শুকেনেও পার হয়ে যাচ্ছে, আর কটা সেকেন্ড মাত্র। আওয়াজ আবার বদলালো, তার মানে টানেলে ঢুকছে ট্রেন। কিছু হবার হলে এই বাড়ি, হ্যাঁ এই বাড়ি। বুকটা কেঁপে ওঠে চৌধুরী। নীল আলোটাও নিভে গেল, একেবারে কালি মাখা অন্ধকার। তা হোক অন্ধকার। ওপরের বাঁকটার দিকে কানটা খাড়া রাখার সঙ্গে সমস্ত মনটা নিবিষ্ট করে রেখে সে হোলডলের মাথার দিকে ফ্ল্যাপের ভেতর থেকে টর্চটা বের করার জন্য হাত বাড়ায়। মনটার সঙ্গে সমস্ত শরীরটা সে স্প্রিংয়ের মতো যেন গুটিয়ে টেনে রেখেছে। ওপর থেকে এতটুকু বেয়াড়া নড়াচড়া টের পেলেই লাফ দিয়ে উঠবে। টর্চটা সে হাতড়ে পায় ঠিকই, কিন্তু তা জ্বালানো তার হয় না। হঠাৎ অত্যন্ত কোমল সুঠাম একটা দেহভার তার সমস্ত শরীরের ওপর প্রসারিত হচ্ছে সে টের পায়। সেই সঙ্গে একটা তীব্র অসহ্য মধুর গন্ধ, যা ধীরে ধীরে তার চেতনায় যেন মুছে দেয়। জ্ঞান যখন ফেরে তখন টানেল পার হয়ে ট্রেনটা ছোট একটা স্টেশনে থেমেছে। ছোট স্টেশন, কিন্তু দারুণ হইচই। হইচই তাদের কামরার মধ্যেও। তার মুখের ওপর ঝুঁকে পড়ে কে একজন লক্ষ্য করছিল। দৃষ্টিটা ভালো করে ফিরে পাবার পর লোকটা যে পেরিস তা বুঝতে পারে চৌধুরী। না না, উনি ঠিকই আছেন, ওর আর কিছু করতে হবে না, বলছে পেরিস। কিন্তু ওই হাঘরে চেহারার লোকটার এত খাতির কিসে? রেল পুলিশের একজন অফিসারও তো কামরায় আছেন। তিনি বেশ সসম্ভ্রমে বলেন, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার বর্মা। বর্মা? পেরিসকে আবার বর্মা বলা কেন? তাহলে পেরিসটা ছদ্মনাম নাকি? আসলে ওই ছদ্মবেশে আর ছদ্মনামে উনি কি স্বনামধন্য পরাশর বর্মা? হ্যাঁ, ঠিক তাই। খানিক বাদেই সমস্ত ব্যাপারটা জানতে পারে। মিস্টার আর মিসেস হটনকে এখন পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। দুজনের শয়তানি খেল আজ থেকে খতম। দুজনেই আন্তর্জাতিক দাগী আসামি। ওদের অনেক খেলার মধ্যে এই ভুতুড়ে হত্যা বিভীষিকা একটা। স্বামী স্ত্রী সেজে নানা নামে তারা প্রায় বিশেষ বিশেষ লাইনের ট্রেনে প্রথম শ্রেণীর যাত্রী হয়। তারপর সুযোগ সুবিধা হলে আর ধনী কোনো মহিলা যাত্রী পেলে ওইভাবে হত্যা করে যথা সর্বস্ব নিয়ে ব্যাপারটাকে একটা ভৌতিক চেহারা দেয়। এই ভৌতিক চেহারার তরুণী রহস্যটার মীমাংসা এতদিন একটু গুলিয়ে যাচ্ছিল। পরাশর বর্মার চেষ্টাতেই আজ হাতে নাতে খুনিরা ধরা পড়ল। লরা মানে মিসেস হটন চৌধুরীর বুকের ওপর উঠে তার নাকে ক্লোরোফর্মের রুমাল চেপে ধরেছিল।
তখন জোসেফও তাই করতে গিয়েছিল পেরিসরূপী পরাশর বর্মাকে। কিন্তু প্রস্তুত ছিল বলে পরাশর হঠাৎ উঠে বসে জোসেফের নাকেই অজ্ঞান করবার ওষুধ মাখানো রুমাল চেপে ধরে। জোসেফ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়বার পর লরাকে কায়দা করতে খুব দেরি হয়নি। ট্রেন ততক্ষণ টানেল পেরিয়ে পরের স্টেশনের কাছে পৌঁছে গেছে। পরাশর বর্মা অ্যালার্ম চেন টেনে ট্রেন সেখানেই থামায়। এতদিন যারা মহিলাদেরই শিকার করছিল, তাদের হঠাৎ নিয়ম বদলে চৌধুরীকে আক্রমণ করতে যাওয়া অদ্ভুত। তবে রিজার্ভেশন স্লিপে চৌধুরীর নামটা ভুল লেখার মধ্যেই বোধহয় কারণটা ছিল। সেখানে চৌধুরীর নামটা লেখা ছিল মিসেস এস চৌধুরী বলে। চৌধুরীর মিস্টারের এম আর তারপর ফালতু এসটাতে তখন একটু কৌতুকই বোধ করেছিল। ওই এসটা যে পরাশর বর্মার পরামর্শেই লাগানো, তা জানলে খুব বেশি বোধহয় হতো না। হটনরা আগে থাকতে কামরার সহযাত্রীদের নাম যেমন করে হোক সংগ্রহ করত। ভুসওয়াল থেকে জলগাঁওয়ে কোনো মিসেস এস চৌধুরীর একা কামরায় ওঠার খবর নিশ্চয়ই তারা পেয়েছিল। মিসেস এস চৌধুরী মিস্টার হয়ে যাওয়ার পর একটু হতাশ হলেও আগে থাকতে আয়োজন করা খুনের ব্যবস্থাটা বাতিল করতেই পারেনি। এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের গোয়েন্দা গল্প পরাশরের স্বর। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি প্রত্যুষ। অন্যান্য চরিত্রে সুস্মিতা। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে অর্কদীপ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি প্রত্যুষ। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হবে ইটস স্টোরি টাইম। ততদিন ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন আর অবশ্যই সাহিত্যে থাকবেন।